হাই, হ্যালো এভরিওয়ান। আমি ইয়াসিন আরাফাত। ফেস টু ফেস আড্ডা দিব। কিভাবে আড্ডা দিব? ঠিক আমার বিছানার কর্নারে কাত হয়ে শুয়ে থেকে খুব আরামপ্রিয়ভাবে আড্ডা দিব, তাই না? তো আড্ডা দিব কি বিষয় নিয়ে? যে কোনো একটা বিষয় যা কিনা আমার মনে ঘুরে বেরোয়। তো গত কিছুদিন আগে আমি আড্ডা দিয়েছিলাম প্রথম অধিবেশন নিয়ে। কিছু কথা বলেছিলাম। তো আজকে ক্রিকেট নিয়ে কথা বলবো। ক্রিকেটটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক আবেগের একটা জায়গা। আমরা যারা ছোট্টবেলা থেকে যদি খুব মনোযোগ দিয়ে প্রেমের সাথে যে স্পোর্টসটা খেলে থাকি, সেইটার নাম হচ্ছে ক্রিকেট। তো যে কোনো জেলা বাংলাদেশের একটা দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে আমরা ছোট থেকে স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমাদের প্রেম একটা স্পোর্টসের সাথেই সবসময় ছিল। ৮০ দশক, ৯০ দশক, তারপরে বিংশ শতাব্দী পুরোটাই আমরা ক্রিকেট লাভার হয়েই বড় হয়েছি। ফুটবল খেলতাম খেলতাম না তা না, খেলতাম, কিন্তু ফুটবল আমাদের ছোট্টবেলা থেকে জেনারেশনগুলোতে গ্রাম বাংলার একটা স্পোর্টস হিসেবে পরিচিত ছিল। যে ফুটবলটা হচ্ছে গ্রামে শুধু খেলা হয়, শহরে এটা খুব কম খেলা হয়। তো যে কোনো জায়গায় মিনি ক্রিকেট, মিডিয়াম ক্রিকেট, টেপ টেনিস ক্রিকেট, কাঠের বলের ক্রিকেট, আমরা সব কিছুতে ক্রিকেট নিয়েই বড় হয়েছে আমাদের জেনারেশনটা। তো এটা একটা দেশের জন্য ভালো না স্পোর্টসের দিক থেকে চিন্তা করলে। সব কিছু খেলাধুলার অভিজ্ঞতা থাকতে হবে, খেলতে হবে। শুধু একটা স্পোর্টসের উপর এত আবেগ ভালোবাসা রাখাও ঠিক না। কারণ ন্যাশনাল পর্যায়ে কম্পিটিশনের দিক থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ফুটবলের প্রাধান্যটা খুব কম, ওইরকম না। তো বিকেএসপিতে ক্রিকেট বেশি প্রাধান্য পায়, ফুটবলটা কম পায় আমার মনে হয় যেটা। তো এটা নীতি নির্ধারণ করবে সরকারি লেভেলের, অনেক বাজেটের বিষয় আছে, সিদ্ধান্তের বিষয় আছে, ডেভেলপমেন্টের। তো তারা এটা পরিবর্তন করবে, কিন্তু আমাদের জেনারেশনটা আসলে ক্রিকেট লাভার। তো গত কিছুদিন আগে একটা ফাইনাল অনুষ্ঠিত হলো ইন্ডিয়াতে। সেটাতে ইন্ডিয়া জিতে গেছে টি-20 বিশ্বকাপ। তো বাংলাদেশ এটাতে অংশগ্রহণ করে নাই, এটা দুঃখজনক। বাংলাদেশের রাষ্ট্রীয় যে রাজনীতিক বিষয়গুলো ছিল সেটাতে একটা নোংরামি বিষয়গুলো হয়ে গেছে, যে সিকিউরিটির অভাবে নাকি তারা যাবে না। ইউনূস ছিলেন সেই সময় ক্ষমতায়, এবং আমাদের দুঃখ লাগে যে ইউনূস হচ্ছে একটা ভাড়াটিয়া একটা ইন্টেরিয়ম গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা ছিলেন। তাদের সাথে ছিলেন বাংলাদেশের সেনাবাহিনী। আমার তাদের প্রতিও দুঃখ লাগে এবং মন থেকে গালি আসে তাদের জন্য। তারপরেও বাংলাদেশের অনেক পুরনো বড় বৃহৎ রাজনৈতিক দল ছিল, গবেষক বিশ্লেষক, তাই না? আমলা ছিল, সকলেই ছিল। তারপরেও কোনো মহল থেকে এরকম প্রেশার আসে নাই, পুশ আপ আসে নাই যে আসলে আমাদের এই স্পোর্টস যে ফাংশনটা হচ্ছে, যে অর্গানাইজেশনটা হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা মিলায়া, এটাতে আমাদের অংশগ্রহণ করা উচিত ছিল, তাই না? তো খুব ভালোভাবেই
বিশ্বকাপটা হয়ে গেল, আমরা দেখতে পেলাম ফাইনাল হয়ে গেছে, ইন্ডিয়া জিতে গেছে, নিউজিল্যান্ড হেরে গেছে। তো কোনো অপ্রীতিকর ঘটনা কোনো খেলাতেই ঘটে নাই, আমরা দেখতে পাইনি। যদিও মনোযোগ কম ছিল আমার, কারণ বাংলাদেশ নেই, বাংলাদেশ খেলছে না, কোনো খেলাটাই ওভাবে পরিপূর্ণভাবে দেখি নাই আমি। এটা হচ্ছে আমার কি বলবো, নিজে থেকে আসে নাই যে খেলাগুলো দেখি। তো তারপরেও আমার একটা দেশ হিসেবে এ ধরনের সিদ্ধান্ত যে আমরা ওখানে যাব না, কোনো অলিম্পিকে যাব না, আমরা এটাতে যাব না, এটাতে যাব না, এইসব নোংরামিটা আসলে আমাদের দেশ থেকে পরিপূর্ণভাবে চলে যাওয়া উচিত। কারণ স্পোর্টসের জায়গাগুলোতেই থাকুক, পলিটিক্সের জায়গাতে থাকুক, সব কিছুর আলাদা আলাদা সৌন্দর্য আছে, আলাদা আলাদা সম্মান আছে। আর কি বলবো, তো আমরা আসলে এরকম একটা আইসিসি T20 বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ থেকে, এই 2026-এর ওয়ার্ল্ড কাপ থেকে আমরা কিছুই শিখতে পারলাম না। আমাদের দেশটাকে এমনি ক্রিকেটে অনেক দিন ধরেই যুদ্ধ করছে ক্রিকেট নিয়ে, যে সফল হওয়া যায় কীভাবে, আবেগের জায়গা থেকে উত্তরণ করা যায় কীভাবে, ফিজিক্যাল ফিটনেস থেকে উত্তরণ করা যায় কীভাবে, ফাইন্যান্সিয়াল বিষয়গুলো থেকে উত্তরণ করা যায় কীভাবে, স্পন্সরশিপ থেকে উত্তরণ করা যায় কীভাবে, এগুলো থেকে ফাইট করতে করতে এই পর্যায়ে এসে এরকম রাজনীতির একটা অশিক্ষিতদের মতো সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় ফেস টু ফেস এটা ঠিক মনে করে নেই। অবশ্যই যাওয়া উচিত ছিল, খেলা উচিত ছিল, সিকিউরিটির এমন কোনো অভাব হতো না। এখন ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধে আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে কে আমাদের পাশে দাঁড়াচ্ছে, এটা কিন্তু দেখার বিষয়। পাশে দাঁড়াচ্ছে বলতে ওভাবে দাঁড়াচ্ছে বলবো না, এখন মেনলি হচ্ছে তেলের যে সংকটটা, আমরা তেলটা কোথা থেকে পাচ্ছি বা কাদের মাধ্যমে এনশিওর হচ্ছে যে না তেলের আমাদের কোনো সংকট হবে না, এই বিষয়গুলো এবং আদার্স যে ব্যাপারগুলো আছে, যে ইরান আমেরিকার যুদ্ধের ফলাফল, ইসরায়েলের যুদ্ধের ফলাফলের মাধ্যমে বাংলাদেশের কী ক্ষতি এটি হবে, অর্থনৈতিকভাবে কোন কোন জিনিসগুলোর চাহিদা আছে, কোন কোন জিনিসগুলো পূরণ হবে না বা সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হতে পারে। তো এটার পাশে আমরা কোন দেশকে পাচ্ছি, আমরা যখন গালিগালাজ করি, সিকিউরিটির অভাব মনে করি, আসলে এইগুলো জিনিসগুলো ভাবা উচিত ফেস টু ফেস। এগুলো আসলে বাংলাদেশের নীতি নির্ধারকদের প্রতি একটা গালিগালাজের মতো নিন্দা জ্ঞাপন করছে। তো ক্রিকেট অনেক দূর এগিয়ে যাক, আমাদের দেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যারা তাদের পরিপূর্ণ নিজস্বতা যদি তুলে ধরতে পারে মাঠে, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। আমাদের এখনও অনেক কিছু বাকি আছে, অর্জন করতে হবে। ওয়ানডে বিশ্বকাপ জিততে হবে, T20 বিশ্বকাপ জিততে হবে, বিভিন্ন কান্ট্রি লেভেলের যে এশিয়া কাপ জিততে হবে। আরও অনেক যুদ্ধ বাকি আছে, আমাদের ছেলেগুলো যেন ভালো করতে পারে। এর ভিতরে রাজনীতি গণ্ডগোলটা না ঢোকানোই ভালো, দেশে দেশে গণ্ডগোল দেশে দেশের মধ্যে থাক, স্পোর্টসের জায়গাতে সুন্দর, সাবলীল এবং স্পোর্টসের মতোই এগিয়ে যাক, এই প্রত্যাশা ফেস টু ফেস সবসময় করে। তো আজ এই পর্যন্তই, ক্রিকেটের প্রতি রাখলাম অনেক 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 অগাধ ভালোবাসা, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য রাখলাম অনেক 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 অগাধ ভালোবাসা। ইনশাল্লাহ আমরা ক্রিকেটে ভালো করব এবং ক্রিকেট সহ অন্যান্য স্পোর্টসগুলোতেও ভালো করব, এই প্রত্যাশা আমি ইয়াসিন আরাফাত ফেস টু ফেস সবসময় করব। ফেস টু ফেস ইয়াসিন আরাফাত আপনাদের হাসিতে সবসময় থাকবে, ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।